আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি পদার্থবিজ্ঞান ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় এসএসসি পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের সংঘর্ষ নিয়ে। তোমরা সবাই জানো সংঘর্ষ নিয়ে অনেকগুলো প্রশ্ন বোর্ডে এসেছে। বিভিন্ন বোর্ডে প্রতি বছরই সংঘর্ষ থেকে প্রশ্ন আসে, কিন্তু আমাদের বেসিক ক্লিয়ার না হওয়ার কারণে বারবার একই ধরনের প্রশ্ন আসার পরেও আমরা বুঝতে ভুল করি এবং প্রশ্নগুলো ভুল করি। তোমাদের এই কনফিউশন দূর করার জন্য আজকে আমার এই ছোট্ট আয়োজন। শুরুতেই তোমরা সংঘর্ষের সংজ্ঞা দেখতে পাচ্ছ এবং সংঘর্ষের বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ। আশা করছি তোমরা এই সংঘর্ষের বৈশিষ্ট্যগুলো নোট করে নেবে। অবশ্যই নোট করবে, কারণ পরবর্তীতে এগুলো আমাদের লাগবে। এখন তোমরা দেখতে পাচ্ছ সংঘর্ষের প্রকারভেদ: স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই দুই রকমের সংঘর্ষের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো তোমাদের বোর্ড পরীক্ষাতে অনেকবার এসেছে এবং 2026, 27, 28 প্রতি বছরে এগুলো আসবে, বিভিন্ন বোর্ডে আসবে। তাই খুব ভালো করে তোমরা এই শর্তগুলো লিখে নাও এবং তোমাদেরকে এই শর্তগুলো আয়ত্ত করতে হবে। একটি চিত্রের সাহায্যে আমরা সংঘর্ষটি বোঝার চেষ্টা করি। সংঘর্ষ অনেক রকমের হয়ে থাকে, অনেকভাবে হয়ে থাকে। আমরা এখানে কল্পনা করছি একটি সরলরেখায়, অর্থাৎ একটি সোজা রাস্তা দিয়ে দুইটি গাড়ি একই দিকে যাচ্ছে। মনে করো প্রথম গাড়ির ভর m1 এবং বেগ u1, দ্বিতীয় গাড়ির ভর m2 এবং বেগ u2। আরও ধরে নিচ্ছি প্রথম গাড়ির বেগ দ্বিতীয় গাড়ির বেগের চেয়ে অনেক বেশি। যেহেতু প্রথম গাড়ির বেগ দ্বিতীয় গাড়ির বেগ অপেক্ষা বেশি, তাই চলার পথে কিছু সময় পরে প্রথম গাড়িটি দ্বিতীয় গাড়িতে গিয়ে ধাক্কা দেবে। তোমরা এখন দেখতে পাচ্ছ প্রথম গাড়িটি দ্বিতীয় গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দিল। তাহলে এই যে প্রথম গাড়িটি দ্বিতীয় গাড়ির উপর যে বলটা প্রয়োগ করলো এটা হলো ক্রিয়াবল, এবং দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়ির উপর যে বল প্রয়োগ করছে সেটা হলো প্রতিক্রিয়া বল। তাহলে এই সংঘর্ষের পরে কি ঘটতে পারে? সংঘর্ষের পরে অনেকগুলো ঘটনা ঘটতে পারে। সংঘর্ষের পরে বস্তু দুইটা একত্রিত হয়ে চলতে পারে বা মিলিত হয়ে চলতে পারে, অথবা তারা আলাদা আলাদা হয়ে চলতে পারে। কোনো একটা গাড়ি থেমেও যেতে পারে। অনেকগুলো ঘটনা ঘটতে পারে। তো আমরা একসাথে তো সবগুলো ঘটনা কল্পনা করতে পারবো না, তাই স্টেপ বাই স্টেপ আমরা একটা একটা ঘটনা ধরে কল্পনা করে আস্তে আস্তে সবগুলো শেখার চেষ্টা করব। আমরা ধরে নিচ্ছি গাড়ি দুইটি নির্দিষ্ট সময় ধরে সংঘর্ষে লিপ্ত ছিল এবং তারপর তারা আলাদা হয়ে চলবে। তাহলে আলাদা হয়ে যেহেতু চলছে, তাহলে উভয় গাড়ির বেগ কি ভিন্ন ভিন্ন হতে পারে? তো আমরা ধরে নিচ্ছি সংঘর্ষের পরে প্রথম গাড়ির বেগ v1 এবং দ্বিতীয় গাড়ির বেগ v2। তোমরা নিশ্চয়ই সংঘর্ষের পূর্বে জানো গাড়ি দুটির বেগ কত ছিল। সংঘর্ষের পূর্বে প্রথম গাড়ির বেগ ছিল u1 এবং সংঘর্ষের পূর্বে দ্বিতীয় গাড়ির বেগ ছিল u2। আর সংঘর্ষের পরে প্রথম গাড়ির বেগ v1, দ্বিতীয় গাড়ির বেগ v2। এটা খুব ভালো করে মনে রাখবে, কারণ এরপর আমরা এখানে একটা সূত্র দেখতে পাবো, যে সূত্রটার নাম ভরবেগ সংরক্ষণ সূত্র। তোমরা এখন ভরবেগ সংরক্ষণ সূত্রটি দেখতে পাচ্ছ। এখানে সংঘর্ষের পূর্বের ভরবেগ m1 u1 প্লাস m2 u2 এবং সংঘর্ষের পরের ভরবেগ m1 v1 প্লাস m2 v2। ভরবেগ সংরক্ষণশীলতা যে সূত্রটি আছে সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি সংঘর্ষের পূর্বের ভরবেগ সমান সংঘর্ষের পরের ভরবেগ। ঠিক একই রকমভাবে আমরা শক্তির সংরক্ষণশীলতা সূত্রটিও লিখতে পারি, অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট শক্তি এবং সংঘর্ষের পরে মোট শক্তি একই হবে। আগের সূত্র দুইটির সাহায্যে আমরা নতুন দুইটা সূত্র এখানে দেখতে পাচ্ছি। সংঘর্ষের পরে দুইটা গাড়ি যদি ভিন্ন ভিন্ন বেগ নিয়ে চলে, তাহলে সেই বেগ নির্ণয়ের যে সূত্র, সেই দুইটা সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা ইতিমধ্যে জানো যে এখানে v1 হচ্ছে সংঘর্ষের পরে প্রথম গাড়ির বেগ এবং v2 হচ্ছে সংঘর্ষের পরে দ্বিতীয় গাড়ির বেগ। তাহলে এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র কখন প্রয়োগ করব, কিংবা আগের যে দুইটা সূত্র ছিল সেই দুইটা সূত্র কখন প্রয়োগ করব, এইটাই আমাদেরকে জানতে হবে। যদি তোমরা এইটা জানতে পারো, তাহলে অবশ্যই তোমরা কি করতে পারবে, খুব ইজিলি প্রশ্নটা বুঝে পড়ে সেখান থেকে অঙ্কটা সমাধান করতে পারবে। তাই চলো এই সূত্রগুলা আমরা কিভাবে প্রয়োগ করব সেটা সম্বন্ধে আলোচনা করি। এতক্ষণ ধরে আমরা যে সংঘর্ষ নিয়ে আলোচনা করছিলাম, তো এই সংঘর্ষ নিয়ে প্রশ্নগুলো কিভাবে বোর্ডে আসে বা কিভাবে আসতে পারে সেটা নিয়ে এখন একটু আলোচনা করি। দেখো, সংঘর্ষের পরে অনেকগুলো ঘটনা ঘটতে পারে, তোমাদেরকে আগেই বলেছি। একটা ঘটনা ঘটতে পারে যে সংঘর্ষের পরে গাড়ি দুইটা মিলিত হয়ে চলছে। তাহলে আমাদের প্রশ্ন হতে পারে যে সংঘর্ষের পরে গাড়ি দুইটার মিলিত বেগ কত হবে। অথবা এরকম হতে পারে সংঘর্ষের পর গাড়ি দুইটা আলাদা আলাদা হয়ে চলছে, কেউ কারোর সাথে মিলিত হয়নি।
অর্থাৎ তারা ভিন্ন ভিন্ন হয়ে চলছে। তো এরকম যদি থাকে তাহলে আমাদেরকে যে কোনো একটি গাড়ির বেগও নির্ণয় করতে বলতে পারে, অথবা উভয় গাড়ির বেগ নির্ণয় করতে পারে। আবার প্রশ্ন করতে পারে যে সংঘর্ষের ফলে তাদের বেগের বিনিময় হবে কি না। খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন আসে, দেখতে পাবো তোমরা নিশ্চয়ই। সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক যাচাই করতে বলবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটা হচ্ছে কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। আশা করছি তোমরা খুব মনোযোগ সহকারে এতক্ষণ ক্লাসটি করেছো। দেখো, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা তা আমি এখন বলতে যাচ্ছি, সূত্রের প্রয়োগ। আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন থাকে যে কোন সূত্র কখন প্রয়োগ হবে, তা আমি তোমাদেরকে এখন এটাই বোঝাতে চাচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ভরবেগের সংরক্ষণশীলতা, এই সূত্রটি আমরা কখন প্রয়োগ করতে পারি। দেখো, কোনো প্রশ্নের মধ্যে যদি শর্ত দেওয়া থাকে যে সংঘর্ষের পরে গাড়ি দুটি মিলিত হয়ে চলছে, অথবা প্রশ্নে বলা থাকে যে সংঘর্ষের পরে গাড়ি দুটির মিলিত বেগ কত, তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার এই সূত্রটি প্রয়োগ করতে পারবো। আবার কোনো ক্ষেত্রে যদি বলে যে সংঘর্ষের পরে গাড়ি দুটি ভিন্ন ভিন্ন হয়ে চলছে, কিন্তু সেক্ষেত্রে একটি গাড়ির বেগ দেওয়া আছে, অন্য একটি গাড়ির বেগ দেওয়া নাই, তাহলে আমরা এই ভরবেগ সংরক্ষণ সূত্রটি প্রয়োগ করতে পারবো। এখন দেখো, যদি সংঘর্ষের পরে দুইটা গাড়ি আলাদা আলাদা হয়ে চলে এবং সংঘর্ষের পরে কোনো গাড়ির বেগ দেওয়া না থাকে, দেখো এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করা হলো তাদের প্রত্যেকটা গাড়ির আদিবেগ দেওয়া থাকবে, কিন্তু তোমাদেরকে দেখতে হবে সংঘর্ষের পরে গাড়িটার বেগ দেওয়া আছে কিনা। যদি সংঘর্ষের পরে কোনো গাড়ির বেগ দেওয়া না থাকে এবং প্রশ্নে যে কোনো একটা গাড়ির বেগ নির্ণয় করতে বলা হলো বা উভয় গাড়ির বেগ নির্ণয় করতে বলা হলো, তাহলে এই দুইটা সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা দুইটা গাড়ির বেগ নির্ণয় করতে পারবো। আর যদি যে কোনো একটা গাড়ির বেগ দেওয়া থাকে এবং অন্যটির বেগ নির্ণয় করতে বলে, তাহলে আমাদের আগের যে সূত্রটি ছিল সেই সূত্রটি ব্যবহার করতে হবে। আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি কোনো সমস্যা থাকে তাও কমেন্ট করে জানিয়ে দেবে। পরবর্তী ক্লাসে আমি বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে আসব এবং তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে যে সমস্যাগুলো থাকবে সেটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।